এই নিন। দিন। আন্টি আমি এটা নিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো চলো তাড়াতাড়ি চলো। আগে দেখি তো কি কি এনেছো। আরে বাপরে, এরা তো অনেক কিছু এনেছে রে। সুখে থাকো সবাই, খুব সুখে থাকো। আবার আসবে খুব তাড়াতাড়ি, নতুন ফুটফুটে সন্তান হবে যখন। এইবার 51,000 টাকা নিয়ে চলে যাচ্ছি, কিন্তু এরপরে এবার 1.5 লাখ টাকা নেবো, 1.5 লাখ টাকা মনে রেখো। এতক্ষণে নিশ্চয়ই রেণুকা আন্টির রিপোর্টটা পড়ে নিয়েছে। বন্ধ করো এসব। এটা কি হিয়া? তুমি এত বড় একটা কথা লুকিয়েছো আমাদের থেকে, এইভাবে ঠকাতে পারলে তুমি আমাদের। কি বলছেন আপনি মম? কি হয়েছে? আজ পর্যন্ত যা যা ঘটেছে সেগুলো কি কিছু কম ছিল? তারপরে তুমি আমাদের সঙ্গে এটা কি করে করতে পারলে? সবকিছু শেষ হয়ে গেল। তুই আমার ঈশানকে আর আমার গোটা পরিবারকে ঠকিয়েছিস। এখানে সবাই তোকে মা হওয়ার জন্য আশীর্বাদ করছে, কিন্তু সত্যিটা এটাই যে তুই কোনোদিনও মা হতেই পারবি না। এ তুমি কেমন কথা বলছো রেণুকা? নিশ্চয়ই তোমার কোথাও ভুল হচ্ছে। ভুল হচ্ছে? আমার ভুল হচ্ছে? এই দেখুন, দেখুন কি খাচ্ছে এখানে, আর তার পর বলুন যে আমি কি ভুল বললাম। তার মানে ঈশান কোনোদিন বাবা ডাক শুনবে না? আরে বৌদি, আমাদের বংশের তাহলে কি হবে? আরে এ তো দেখছি আমাদের সাথে চিটিং হলো। এত বড় ফ্রড করলো। যা হয় মঙ্গলের জন্য। নো বাচ্চা নো অংশীদার, মানে পুরো প্রপার্টি আমাদের। হিয়া, এটা কি সত্যি? হিয়া, এসব কি সত্যি?
টম এইসব সত্যি। আমি কোনোদিনও মা হতে পারবো না। গ্রিন কুর্তা পরা লোকটাকে ধরো। ওই শান্ত হন আপনারা। এত আফসোস করার মতন বা টেনশন নেওয়ার মতন কিছু হয়নি। বাচ্চা ঠিক হয়ে যাবে। হয়ে যাবে? কিভাবে হয়ে যাবে বাচ্চা? আপনি আমায় বলুন এটা কিভাবে সম্ভব? আরে আমি যদি আজ জানতে না পারতাম, ও তো কোনোদিন আমাদের কিছু বলতোই না। আর ও তো ভেবেই নিয়েছিল যে আমাদের এভাবেই ঠকিয়ে যাবে। কাম অন রেনুকা, রিল্যাক্স প্লিজ। তুমিও জানো এটা একটা লোকাল হসপিটালের বানানো রিপোর্ট। হয়তো কোনো গন্ডগোল হয়ে গেছে। তোমার ঈশানকেও তো বলেছিল যে হার্ট অ্যাটাক হয়ে যাবে। হয়েছিল সেরকম কিছু? হয়নি তো? আরে মাঝে মধ্যে এরকম ভুল হয়ে যায়, ইটস ওকে। আর এই রিপোর্টটা তখন করা হয় যখন হিয়ার গুলি লেগেছিল। আর তোমরা তো সবাই জানো যে অদিত আর রুদ্রশেখর হিয়ার শত্রু হয়ে উঠেছিল। হতে পারে ওরা রিপোর্টটা নিয়ে কোনো গন্ডগোল করেছে। এতে এত অবাক হওয়ার কিছু নেই। তোমরা এবার এই দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও। এত টেনশন নেওয়ার মতন কিচ্ছু হয়নি, সব আমি সামলে নেব। আমি হিয়ার ট্রিটমেন্ট করাবো কানাডার সব থেকে বড় ডক্টরের কাছে। তারপর দেখবো হিয়া কি করে মানা হয়। আর তখন দেখবো কে আমার মেয়ের ব্যাপারে উল্টো পাল্টা কথা বলে। আমাদের সবার তো মনে হচ্ছে আমাদের সাথে চিট হয়েছে। একদম, আমাদের রীতিমতো ঠকানো হয়েছে। আর আপনার মেয়ে তো নিজেই বলছে যে ও মা হতে পারবে না। তাহলে আর এই যে আপনি চিকিৎসার নাম করে আপনার মেয়ের সত্যিটা লুকোবার চেষ্টা করছেন না জেসমিন, ও আমাকে আর আমাদের সবাইকে ঠকিয়েছে। আমার ছেলে ঈশানকে ঠকিয়েছে। আমি তোর সরলতায় গলে গিয়েছিলাম। এত বড় বিশ্বাসঘাতক। এবার থামুন। হিয়াকে এরকম দোষ দেওয়ার আগে একবার ভাবুন আপনি। হিয়া আমার বোন, ও কখনো এরকম করতে পারে না। নিজের প্রাণ দিয়ে দেবে কিন্তু কখনো কাউকে ঠকাবে না। হিয়া, তুই কেন সবাইকে বলছিস না যে এগুলো মিথ্যে? তুই এত কিছু করেছিস এই ফ্যামিলিটার জন্য, বিয়ে পর্যন্ত করেছিস ওদের সম্মান বাঁচাতে। আর এরা সব কি দোষ দিচ্ছে তোকে? দেখ হিয়া, দাদু তোকে খুব ভালোবাসে, খুবই চিন্তা করে তোকে নিয়ে। যদি এটা মিথ্যে না হয় তো দাদুর মাথাটা একদম হেট হয়ে যাবে। হিয়া মা, এটা খুব বড় একটা ঘটনা। তুই কি নিশ্চিত যে ডক্টর যে রিপোর্টটা দিয়েছে সেটা একদম ঠিক? তোর কি ডক্টরের সঙ্গে কথা হয়েছিল এই ব্যাপারে? যদি এরকম কিছু ছিল মা, তাহলে আমাদের বলিসনি কেন তুই? বল না সবাইকে যে এসব মিথ্যে, এটা কারো চক্রান্ত।
জেঠিমা, ঈশানের জন্য না আমার খুব খারাপ লাগছে। যখন ছেলেটা জানতে পারবে যে ও কখনো বাবা হতেই পারবে না, ওকে কেউ বাবা বলে ডাকবে না, কেমন লাগবে ওর? ওর তো জীবনটাই বরবাদ হয়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল জেঠিমা। কিন্তু আমরা তো বেঁচে গেলাম। এত বড় প্রপার্টির আর কেউ অংশীদার হবে না। লোকে ঠিকই বলে, যেমন মা তার তেমন ইচ্ছা। ওর মা যেমন, মেয়েও তো তেমনই হবে। আরে আমার তো বুদ্ধি লোপ পেয়েছিল যে আমি তোকে বাড়ির বউ করে এনেছিলাম। আমার তো ভাগ্যটাই খারাপ। আমার তো তখনই বোঝা উচিত ছিল, যখন নম্রতা চলে যাওয়ার পরই আপনি ওকে আমার সামনে এনে দাঁড় করালেন। কারণ নিজের মেয়ের খুঁতটা ঢাকার আপনি এর চেয়ে ভালো সুযোগ আর পেতেন না। বিয়েতে রাজি হয়ে আপনারা যেন আমাদের উদ্ধার করেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, তুমি একটু দাঁড়াও। ও তুমি এখানে? আমার ওই বান্ধবীটা আছে না, ওর হার্ট অ্যাটাক হয়েছে, আমি যাচ্ছি ওখানে। ও হ্যাঁ, নম্রতা গেছে মশলা আনতে, ফিরে এলে আবার যেন ঝগড়া শুরু করো না। এই কাজই বাকি আছে, আর আমার জীবনে তো আর কোনো দাদা কাজ নেই। শুনেছি একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে ওখানে। রাজধানী মশলা মন্ডিতে গোলাগুলি চলছে পুলিশ আর স্মাগলারদের মধ্যে। রাজধানী মশলা মন্ডিতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দাদা, হেভি গোলাগুলি চলছে। নম্রতা গেছে মশলা আনতে, ফিরে এলে আবার যেন ঝগড়া শুরু করো না। কিন্তু আপনার থেকে আমি এটা আশা করিনি। আরে ও তো আপনারই বাড়ির মেয়ে, হতেই পারে না যে আপনি এই ব্যাপারে কিছুই জানতেন না। আপনি সবটাই জানতেন। আপনিও এই গোটা ঘটনায় সমানভাবে দোষী। আমার কথায় বিশ্বাস করো রেণুকা, আমি এই ব্যাপারে কিচ্ছু জানতাম না। তুমি এসব মনে রেখো না, হ্যাঁ? আর আমার হিয়ার উপর আমার পুরো ভরসা আছে। আমাদের থেকেও সবকিছু লুকিয়েছে মানে সেটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আরে ওসব বাদ দিন, একে প্রতারণা বলে। আমার কথা শোনো, এত কষ্ট পাওয়ার কারণ নেই। চলো আমরা বসে কথা বলে এই ব্যাপারে। কথা বলে আর কি হবে? কথা বলার মতো আর কি বাকি রেখেছে যে কথা বলবো? ওই নম্রতার দেওয়া ক্ষত আমার ছেলেটা এখনো ভুলতে পারিনি। আর তার উপরে মেয়েটা ওকে আবার নতুন করে কষ্ট দিল। আরে এভাবে তিল তিল করে আমার ছেলেটাকে কেন কষ্ট দিচ্ছ তোমরা? ওকে একেবারেই শেষ করে দাও না। এরম কথা বলো না রেণুকা, আমি তোমার সামনে হাত জোড় করছি, এরম বলো না। মম প্লিজ, আপনি দিদাকে কিছু বলবেন না। এই ব্যাপারে বাড়ির কেউ কিচ্ছু জানতো না। যদি এই সত্যি কথাটা কেউ জানতো, সে হলো শুধু আমি। আপনার যা বলার আপনি আমাকে বলুন, কিন্তু দিদার এতে কোনো ভুল নেই। নম্রতা, আমি জানি ওটা নম্রতাই ছিল।
ওর উপস্থিতি আমি অনুভব করতে পারছি। ও এখানেই কোথাও আছে, আমার আশেপাশে। নম্রতা, ওটা নম্রতাই ছিল। কোথায় গেল নম্রতা? আমি জানি ওখানেই ছিল। ওপরওয়ালা প্লিজ প্লিজ তুমি ঈশানকে রক্ষা করো, আর ও যেন আমাকে দেখতে না পায়। বল, বাকি লোকজন কোথায়? বাকিরা কোথায় বল তুই, নালে গুলি করে দেবো এক্ষুনি। মম প্লিজ, আপনি দিদাকে কিছু বলবেন না। এই ব্যাপারে কেউ কিচ্ছু জানতো না। তুই তো নম্রতারই বোন, তোর কাজকর্ম তো ওরই মতো হবে। ঠকবাজ মেয়ে একটা। শাট আপ রেনুকা, আমার মেয়েকে নম্রতার সাথে কম্পেয়ার করার কোনো প্রয়োজন নেই। কেন তুলনা করব না? প্রথমে নম্রতা বিয়েতে রাজি হয়ে আমাদের ঠকালো, আর আপনার মেয়ে বিয়ে করে আমাদের আবার ঠকালো। কি পার্থক্য দুজনের মধ্যে? হ্যাঁ, কি পার্থক্য? ভালোবাসার সম্পর্কের মূল্য দিতে জানে আমাদের হিয়া। আমার বিশ্বাস আছে ওর ওপর। নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে যা আমরা খোলা চোখে দেখতে পাচ্ছি না। বল না মা, তুই এই কথাটা আমাদের সবার কাছে কেন লুকিয়েছিস? থামুন, অনেক হয়েছে এই নাটক। আমার দাদা পুলিশে ছিলেন, কিন্তু আমি একজন জমিদার, একজন বিজনেসম্যান। আমি নিজেও জানি না আমার কাছে কত সম্পত্তি রয়েছে, কিন্তু এটুকু জানি যে তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে এই পরিবারের সম্মান। ছেলে খেলা করছে এই মেয়েটা, আমাদের সঙ্গেও আর ঈশানের সঙ্গেও, আর এটা আমি কিছুতেই সহ্য করব না। এই বাড়ির অভিভাবক হওয়ার সূত্রে আমাকে কিছু ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নিতে হবে। চলুন, ডাকুন আপনার বাড়ির পুরুষদের। এবার কথা সামনাসামনি হবে যে এই ঠকানোর পরিবর্তে আপনার সঙ্গে কি করা উচিত তার হেস্তনেস্ত আজই হবে। আমাদের দেশের মাটি কি বদনাম করবি? আমাদের দেশকে বেচবি? সরি ঈশান, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি রে। আপনি করবেন হেস্তনেস্ত? যদি আমার মেয়ের ব্যাপারে একটা কথাও বলেন না আপনি, তাহলে হেস্তনেস্ত আমি এখনই করব। নিয়ে চলে যাব ওকে আমার সঙ্গে। এখানে সবাই খুব ভালো করে জানে যে আমার মেয়ের জন্য আমি একাই যথেষ্ট। ওরে বাবারে, মম একদম বোমার মতো ফেটে পড়ছে। কে জানে এবার কি হবে। ব্যাস, অনেক হয়েছে। আঙ্কেল, আমি কারোর কোনো উপকার করিনি, কিন্তু হ্যাঁ, আমি একটা ভুল অবশ্যই করেছি। ঈশানকে বিয়ে করে। ভুলে যাবেন না, এই বিয়েটা আপনারা জোর করে দিতে চেয়েছিলেন। আপনারা জেদ করে ঈশানের সাথে আমার বিয়েটা দিয়েছিলেন, আর তাতেও কিন্তু আপনাদের স্বার্থ জড়িয়ে ছিল। আর আজ যখন বিয়েটা হয়ে গেছে,
তখন আপনারা বিয়েটা ভাঙতে চাইছেন, তাই তো? আমার তাতেও কোনো সমস্যা নেই। আমি শুধু এইটুকু চাই যে আমার ভুলের শাস্তি আপনারা অন্যদেরকে দেবেন না। আমার জীবনের সত্যিটা অন্য কাউকে যেন কষ্ট না দেয়। আরে এটা তো হওয়ারই ছিল, কিন্তু এভাবে আর এত তাড়াতাড়ি হবে এটা ভাবতে পারিনি। আমার রাস্তা তো হয়ে গেল ক্লিয়ার। আমি জানি যে নম্রতা এখানেই আছে। হে উপরওয়ালা, ও যেন ঠিক থাকে। এক্ষুনি পালিয়েছে ও। ওদিকে দেখো গিয়ে, তুমি ওদিকে যাও, তাড়াতাড়ি যাও। পালাবি, পুলিশের থেকে পালাবি, পুলিশের থেকে পালাবি, পুলিশ ধরতে পারবে না। অ্যারেস্ট করো, কে অ্যারেস্ট করো। চলো। না, ও নম্রতা হতে পারে না। আর আমার এই কি অবস্থা হয়েছে যে এই সিচুয়েশনে আমি নম্রতার কথা ভাবছি, ওকে অনুভব করতে পারছি।
এই নাও, পরিষ্কার করে বেঁধে নিও এটা। আমি তোর থেকে যতই দূরে যাওয়ার চেষ্টা করছি নম্রতা, তুই ততই আমার কাছে আসছিস। সকাল বিকেল দিন রাত শুধু আমি ওর ব্যাপারে কেন ভেবে চলেছি। আমার মনটা তো অস্থির কেন? আমাকে আরো একবার গিয়ে দেখতেই হবে যে ওটা নম্রতাই ছিল নাকি অন্য কেউ। নম্রতা, নম্রতা, নম্রতা! নম্রতা, নম্রতা, আগে আই এম সরি। কি হচ্ছে সব? আমার মন বলছে ওই মেয়েটা নম্রতাই ছিল। থ্যাঙ্কস। এটা তো তোমার বাড়ি, তাই না? কি করছো তুমি? ছাড়ো। এখানে কেন নিয়ে এসেছো আমায়? তোমার কি মনে হয় তুমি যা ইচ্ছে করতে পারো? আমি ধাবায় যাব। শাট আপ! জাস্ট শাট আপ। কে ছিল? আই এম রিয়েলি সরি। আসলে আমি একটা আর্জেন্সিতে বেরিয়ে গিয়েছিলাম। হেডকোয়ার্টার থেকে ফোন এসেছিল, স্মাগলারদের ধরতে হতো। তুমি জানো হিয়া, চারদিক থেকে গুলি চলছিল, কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমারও গুলি লাগতে পারতো, কিন্তু ও আমাকে নম্রতা আমাকে বাঁচিয়ে নিল। আমি ওর মুখটা দেখতে পাইনি, কিন্তু অনুভব করেছি। আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কারণ কেউ আমার চোখের মধ্যে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিয়েছিল। কিন্তু আমি জানতাম যে ও নম্রতাই। ও আমার সামনে ছিল। আমি ওকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে ও আমার সাথে এটা কেন করলো।
ও আমার চোখে জল ঢাললো আর আমি কিছু দেখতে পাওয়ার আগেই ও ওখান থেকে চলে গেল। মনে হচ্ছিল আমার সব অতীত যেন এসে আমার সামনে দাঁড়িয়ে গেছে। আমি একেবারেই চাই না যে ও আমার সামনে আসুক, কিন্তু তাও কেন আমার সামনে আসে? আমিও স্মৃতি থেকে দূরে পালাতে চাই হিয়া। আমি কি করছো ঈশান? ছাড়ো ঈশান। শিট। ঈশান, আমি তোমাকে আগেও বলেছিলাম আমি তোমার রাগ সারা জীবন সহ্য করতে পারি, কিন্তু আমার অপমান নয়। আমি সকালে যেটা করেছি তার জন্য রেগে আছো? আই এম সরি হিয়া। আমি বুঝতে পারি না যে আমি কি করব। নম্রতার কোনো জিনিস আমার চোখের সামনে এলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি যেটা করেছি আমি ভুল করেছি হিয়া। লজ্জা করছে আমার তোমাকে সরি বলতে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও হিয়া। হ্যাঁ জানি আমি ভুল করে ফেলেছি। তুমি আমাকে বকতে চাও, মারতে চাও, যা করতে চাও করো, কিন্তু প্লিজ আমার সাথে কথা বলো। মা, হিয়া, কোথায় যাচ্ছ তুমি? চুপ করে আছো কেন? উত্তর দাও, কে ছিল? হাত ছাড়ো আমার। আর আমি বুঝতে পারছি না তুমি কোন ব্যাপারে কথা বলছো। কিন্তু আমি সবকিছু বুঝতে পারছি। তোমার কি মনে হয় তুমি খুব স্মার্ট, খুব বুদ্ধিমতী, আর আমরা সবাই বোকা? কিন্তু আমি করলাম বন্ধু ছিল ও তোমার, ওর সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিলে, রাইট? এখন চুপ করে আছো কেন তুমি? সত্যিটা বলে দিলাম সেই জন্য, নাকি আর কোনো অজুহাত নেই? দেখো, আমার কিন্তু কিচ্ছু যায় আসবে না, আর তোমাকে আমি খুব ভালো করে চিনি। তুমি তো একটা মেয়েই, আর সব মেয়ে একই রকমের হয়, মিথ্যেবাদী, বিশ্বাসঘাতক, ঠকবাজ। কিন্তু আন্টির সঙ্গে এরকম কিছু করার চেষ্টাও করবে না। উনি কিন্তু খুব সরল একটা মানুষ। তোমার মতো মেয়ে ওনাকে যে কোনো সময় ঠকাতে পারে। তুমি যা বলছো ভেবেচিন্তে বলছো তো? আমি সব কিছু ভেবে চিনতে তারপরেই বলি। তুমি আন্টিকে কেন বলেছিলে মশলা মন্ডিতে তোমাকে পাঠাতে? কেন যেতে চেয়েছিলে ওখানে? তুমি ভালো করে জানতে ও ওখানে আসবে। তুমি জানতে, তাই না, ওখানে স্মাগলিং হয়, এই জন্য যেতে চেয়েছিলে? বলো। আরে তুমি কি করছো? তোমার মাথা ঠিক আছে তো? আজে বাজে বকতে হবে না। আমাকে শুধু এটুকু বলো, এই গ্যাংয়ের সঙ্গে কতদিন আছো? গ্যাং? আমি না তোমার সাথে কথাই বলতে চাই না, ছাড়ো আমাকে। মাথা ঠিক আছে? ঠিক করে হাঁটতে পারো না? এই ঘড়িটা আমার কাছে খুব মূল্যবান, অত্যন্ত প্রেশাস। আর হ্যাঁ, এমনি তো তোমার সত্যিটা তো আমি জেনেই গেছি। কোনো ভুল ধারণা নিয়ে থেকো না। তোমার ব্যাপারে সবকিছু জেনেই ছাড়বো, নাহলে পুলিশ তো আছেই জানার জন্য। চলো, ফটো এখান থেকে, তাড়াতাড়ি বেরো এখান থেকে, বেরো। তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আমি তো মানছি আমি ভুল করেছি। এই দেখো,
কান ধরে আমি ক্ষমা চাইছি। আমরা দুজন তো বন্ধু, তাই না? মারতে চাও তুমি? এ না, মারো মারো মারো, কিন্তু প্লিজ এই বাড়ি ছেড়ে যেও না। মা, মা, কিছু বলো ওকে। ঈশান, সবাই বাইরে অপেক্ষা করছে, তুইও চলে আয়। আজ একটা সিদ্ধান্ত নিতেই হবে। আমি ভেবেছিলাম তুমি আমাদের হিয়াকে আনন্দে রাখবে, কিন্তু না, কোনো খেয়ালই রাখো না ওর। আমার মন ভেঙে দিয়েছো তুমি, বিশ্বাস ভেঙে দিয়েছো। দাদু প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আরে বাহ দাদা, জবাব নেই আপনার। যেখানে নিজে মাথা নিচু করে থাকা উচিত সেখানে আমার ভাইপোকে দিয়ে হাত জোর করাচ্ছেন। এটা জানার পরেও যে ভুলটা আপনারাই করেছেন, দোষ আপনি আমাদেরই দিচ্ছেন। বাবা ঈশান, হাত জোর করার কোনো দরকার নেই। তুই একজন পুলিশ অফিসার, মিশনে গিয়েছিলি, কিন্তু তুই জানিস না যে আজ এই বাড়িতে কি নাটক হয়েছে। নাটক? এসব কি বলছো তুমি ওনাকে? কি হয়েছে এখানে? এরা সবাই মিলে তোকে ঠকিয়েছে ভাই। ওনার দুই নাতনি তোমার জীবনটা শেষ করে দিল। একজন মন ভেঙেছে আর একজন ভরসা। আমি তো খুব খুশি হয়েছিলাম যে বাড়িতে আমার যা আসবে, আমরা দুজন একসাথে দুই বোনের মতো থাকবো, কিন্তু ওনারা সেটা হতে দিলেন কই? কি বলছো তুমি এগুলো? তুমি শান্ত হয়ে কথা বলো। কি হয়েছে? কি ব্যাপার? ওরে ঠকিয়েছে তোকে এরা। এবার তুই বুঝবি সস্তার তিন অবস্থা কাকে বলে। এখন বুঝতে পারছি নম্রতার বদলে একে কেন পাঠিয়ে দিল, কারণ অন্য কেউ ওকে নিত না। ফুল ফলবিহীন গাছ কেউ বাড়ির উঠোনে সাজায় না, আর আমরাও সাজাবো না। কাকা বাবু, কি বলছো তুমি এগুলো? চিৎকার করে কোনো লাভ নেই ঈশান। আমি এই পরিবারের অভিভাবক, আমি যা বলবো যা করবো সবই পরিবারের ভালোর জন্যই। আরে বৌদি, তুমি বলনি ওকে যে ওকে আর আমাদের সবাইকে কিভাবে ঠকানো হয়েছে? তোমরা তো অস্থির হয়ে পড়েছে কেন? যেন কোনো ঝড় বয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে ঈশান, আমাদের বিশ্বাস, আমাদের ভরসাকে তছনছ করে দিয়েছে মেয়েটা। এই মেয়েটা কোনোদিনও তোর সন্তানের মা হতে পারবে না। অনেক শুনলাম আপনাদের বাজে কথা, তখন থেকে দেখে যাচ্ছি যার মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। তোমরা আমার আত্মীয় না হলে তোমাদের সব কটার মুখে খানি বন্ধ করে দিতাম। অনেক সহ্য করেছি আমি আর আমার মেয়ে আপনাদের অপমান, আর এক মিনিটও আমার মেয়ে এখানে থাকবে না, আর আমিও থাকবো না। চলে আয় হিয়া। আপনি তো এটাই চাইছিলেন, ঈশান আসার পর সিদ্ধান্ত হবে। এখন তো ঈশান এসে গেছে, আমি আমাদের মেয়েকে সঙ্গে নিয়ে যেতে চাই। চল মা। দাঁড়াও দাদু, হিয়া কোথাও যাবে না। ও এমন কি করেছে যার জন্য তোমাদের সবার মাথা লজ্জায় নিচু হয়ে গেছে? ও আমাদের পরিবারের সম্মান বাঁচিয়েছে, ও নিজের সমস্ত খুশি জলাঞ্জলি দিল, আর ওকেই তোমরা বাড়ি থেকে বার করছো। উল্টে তোমাদের ওকে নিয়ে গর্ব করা উচিত। ও সবসময় অন্যের খুশির তোয়াক্কা করেছে, নিজের গোটা জীবনটা স্যাক্রিফাইস করে দিয়েছে ও। আর আজ যখন ও কষ্টে রয়েছে তখন আমরা ওকে একা ছেড়ে দেব? হিয়া কোথাও যাবে না।
কি দরকার ছিল আমার ওকে বাঁচানোর? ভালোই হতো পুরো গ্যাংয়ের সঙ্গে ধরা পড়ে গেলে, কিন্তু না, আমি ওর সত্যিটা সবার সামনে আমার ঘড়ি ঘড়ি এই ঘড়িটা আমার কাছে খুবই প্রিসিয়াস, খুবই মূল্যবান। এটা চোর কোথাকার আমার ঘড়িটা চুরি করেছে, ছাড়বো না ওকে আমি। কি হয়েছে তোমাদের সবার? এবার যদি হিয়ার বিরুদ্ধে কেউ একটাও কথা বলে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোমরা ওকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছ কারণ ও মা হতে পারবে না বলে। তাতে কি হয়েছে? এটা কি এমন বড় ব্যাপার? ও মা হতে পারবে না বলে কি অসম্পূর্ণ? এটা কোনো সার্টিফিকেশন নাকি যে মেয়েরা সম্পূর্ণ তখনই হবে যখন তারা মা হবে? একজন মেয়ের মা হওয়ার আগেও অনেক পরিচয় থাকে, সন্তান হিসেবে, বোন হিসেবে বা কারোর বন্ধু হিসেবে। আর তার সব থেকে বড় পরিচয় হলো সে মানুষ। একজন মেয়ে মা হতে পারছে না মানে সে নিষ্ফল গাছ। তাহলে আমরা কি? সন্তান জন্ম দিতে তো পুরুষ অক্ষম, কিন্তু আমাদের তাতে কি? পৃথিবীর সব মেয়েরা মা হতে পারে কারণ মন থেকে তারা মা হয়। আর মা হওয়ার ইনবিল্ট ফিচার এখানে থাকে না, এখানে থাকে। এই সিদ্ধান্তটা মনের, জোর হয় না। হিয়া এই বাড়ি থেকে যাবে না। এই মেয়েটা আমাদেরকে মিথ্যে কথা বলেছে, আমাদের সবাইকে ঠকিয়েছে। ও কাউকে ঠকায়নি মা, বিয়ের দিন সব সত্যিও আমায় বলে দিয়েছিল। আমি তোমার সন্তানের মা কোনোদিনও হতে পারবো না ঈশান। কিন্তু যদি তাও তোমার মনে হয় ও তোমাকে ঠকিয়েছে, তাহলে ও নয়, আমি তোমাকে ঠকিয়েছি। ও চেয়েছিল যে আমি সব সত্যি তোমাকে খুলে বলি, কিন্তু আমি বলিনি, ওকেও বলতে দিইনি, কারণ আমি জানতাম সত্যিটা জানলে তোমাদের রিয়াকশন কি হতো। আমরা প্রত্যেকে শুধু সত্যিটা শুনতে চাই, কিন্তু সেটা অ্যাকসেপ্ট করতে চাই না। যাক, ভালোই হলো তোমরা সবাই সত্যিটা জানতে পারলে। আর যখন সত্যিটা জানতে পেরেই গেছো, তখন আমি আশা করব এই বিষয়ে হিয়ার সাথে কেউ আর কোনো কথা বলবে না। হিয়া আমার স্ত্রী। আমি হিয়ার সাথে আর হিয়া আমার সাথে সম্পূর্ণ। আর তোমরা হয়তো সবাই ভুলে যাচ্ছ যে বিয়ের মণ্ডপে তোমরা হিয়ার কাছে ভিক্ষা চেয়েছিলে মায়ের জীবনের জন্য, আমার জীবনের জন্য। বৌদির জীবন আর আমাদের সবার খুশি এখন শুধু তোর হাতে। তোমাদের পরিবারে দুটো জীবন যাতে বেঁচে যায়। আর ও কি করেছিল? ও নিজের গোটা জীবনটা স্যাক্রিফাইস করেছিল তোমাদের খুশির জন্য। আর কোন ভরসার কথা বলছো তোমরা? ভরসা তো তোমরা ওর ভেঙেছো। সারা জীবন সুখে রাখবে বলে ওকে এই বাড়িতে নিয়ে এসেছিলে তো তোমরা, আর এখন তাড়িয়ে দিচ্ছ। এটাই তো হওয়ার ছিল কাকা বাবু। যে তোমার পরিবারের জন্য এত কিছু করলো, তাকে তুমি বাড়ি থেকে বার করে দিচ্ছ। তাও আবার কেন? কারণ ও ইনকমপ্লিট, মা হতে পারবে না বলে। প্রতিদিন আমি ওর মন ভাঙি। নম্রতা ছেড়ে যাওয়ার রাগ আমি ওর ওপর দেখাই, তাও কিচ্ছু বলে না। কারণ ওর জন্য আমাদের খুশি সবার আগে। ও আমাদের সবার থেকে অনেক বেশি পারফেক্ট, সম্পূর্ণ। কারণ ওর নিজের জন্য নয়, কাছের মানুষদের জন্য বাঁচে। আমার কান থেকে রক্ত বের হয়ে যাওয়ার আগে এটা বন্ধ করো। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তুমি কোথাও যাবে না হিয়া।
বলেছিলাম না তোমাকে, এবার থেকে তোমার আনন্দ আমার আর কষ্ট আমার। তোমার কোনো কথা বোঝার জন্য আমার শব্দের প্রয়োজন হয় না। রাজ থেকে তোমার খুশিটুকু আমার, তোমার চোখের জলটাও আমার। এখন তুমি সবার সামনে থেকে চুরি করতে শুরু করে দিয়েছো। সবসময় লোকজনকে সন্দেহ করাটা কি তোমার অসুখ? কখনো আমাকে স্মাগলার বলছো, কখনো আমাকে চোর বলছো। আমার সামনে বেশি স্মার্টনেস দেখানোর দরকার নেই তোমার। আমি বলেছিলাম না ঘড়িটা আমার কাছে কত মূল্যবান, আর যখন থেকে তোমাকে বলেছি তখন থেকে পাচ্ছি না। ওটা তুমিই নিয়েছো তাই না? আরেকক্ষুনি যেটা করলে সেটা করে তুমি তোমার ঘড়িটা পেয়ে গেলে না? এখানেই দাঁড়াও। এই নাও, দেখো দেখো, এতে যদি তুমি খুঁজে পাও। নাও নাও, দেখো, দেখে নাও তোমার ঘড়ি এতে আছে কিনা। এরপরেও যদি বিশ্বাস না হয়, যাও ভেতরে যাও, পর্দা, গদি, বালি সব জায়গায় খুঁজে দেখো। হতে পারে তোমার ঘড়ি আমি ওখানে লুকিয়ে রেখেছি। না, তুমি বরং মাটি খুঁড়ে দেখে নাও, তোমার ঘড়িটা আমি পাতালে লুকিয়ে রেখেছি। আমার কপালটাই খারাপ। সময় খারাপ যাচ্ছে কিনা তার মানে এই নয় যে আমি চোর। তোমাকে তো আমি একেবারে বিশ্বাস করি না, আর না আমি তোমাকে এখানে থাকতে দেব। তুমি আমাকে এখানে থাকতে না দেবার কে? আন্টি আমায় এখানে থাকতে দিয়েছেন। অনেক বড় উপকার করেছেন উনি আমার, যা আমি হয়তো সারা জীবনেও ভুলতে পারবো না। কিন্তু তুমি চিন্তা করো না, কারণ চলে যাচ্ছি আমি এখান থেকে ঠিক সেইভাবে যেভাবে আমি এখানে এসেছিলাম, খালি হাতে। কিচ্ছু নিয়ে যাচ্ছি না আমি। একা এসেছিলাম, একাই ফেরত যাচ্ছি। যখন আমার নিজের জীবনেরই কোনো দাম নেই, তখন দামি জিনিস নিয়ে আমি কি করব? যদি 1 মিনিটের জন্য তুমি আমাকে স্বার্থপর না ভেবে থাকো, তাহলে আন্টিকে আমার তরফ থেকে থ্যাংক ইউ বলে দিও। ধন্যবাদ জানিও যে উনি আমাকে এখানে থাকতে দিয়েছিলেন, আশ্রয় দিয়েছিলেন। আর প্লিজ ওনাকে একটা মিথ্যেও বলে দিও যে নম্রতা তার পরিবারের কাছে ফিরে গেছে, না হলে উনি আবার আমায় নিয়ে চিন্তা করবেন। এই ব্যাপারে আমার এখনো মত নেই। তোর হয়েছেটা কি ঈশান? এসব কি বলছিস তুই? শুধুমাত্র আবেগ দিয়ে জীবন কাটে না ঈশান, সমাজ আর পরিবার বলেও কিছু একটা থাকে। আমাদের পরিবার এগোবে কিভাবে? আমাদের বংশ কিভাবে রক্ষা হবে তুই বল আমায়। তোর বাবা চলে যাওয়ার পর আমি নিজেকে এই ভেবে সান্ত্বনা দিয়েছিলাম যে আমি আমার ছেলে মেয়েদের সংসার পাততে দেখব, আমার নাতি নাতিদের সঙ্গে আনন্দ করে সময় কাটাবো। আর এখন তো এসবের কোনো আশাই রইল না। তাহলে আমি আর কি নিয়ে বাঁচবো তুই বল আমায়।
আশ্চর্য কথা বলছো তুমি মা। আমি ভাবতেও পারছি না তুমি এগুলো বলতে পারো। কোন সমাজ? কোথায় সমাজ? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না এখানে। সমাজ আমরা বানাই, আমাদের মতো লোকেরা বানায়, আমাদের মানসিকতা বানায়। এই কেমন সমাজ যে একটা মেয়েকে বাড়ি থেকে বার করে দেয় কারণ ও মা হতে পারবে না, এই জন্য? জানো মা আমি কি করছি? তুমি আমাকে যা শিখিয়েছো আমি সেটাই করছি। তুমি তো আমায় শিখিয়েছিলে যে তোমার দুঃসময় পাশে থাকবে, তাকে কখনো ছেড়ে যাবে না, এটাই তোমার দায়িত্ব, আমি ওটাই করছি। আর তুমি সমাজের কথা ভেবে একজন মহিলা হয়ে আরেকজন মহিলার কষ্ট বুঝতে পারছো না? আমার চোখে তোমার সম্মান আরো বেড়ে যেত যদি তুমি আজ হিয়ার পাশে বের থাকতে, হিয়ার হয়ে কথা বলতে। আর হ্যাঁ, আমি যেমন তোমার ছেলে, ও আমার স্ত্রী, এই বাড়ির বউ। এই বাড়িতে আমার যতটা অধিকার ততটাই অধিকার ওরও। ও এই পরিবারের সদস্য, আর ও এখান থেকে কোথাও যাবে না। হিয়া, তুই একদম সঠিক জীবন সঙ্গী খুঁজে পেয়েছিস। হ্যাঁ, আর একটা কথা, ভবিষ্যতে এই ব্যাপারটা নিয়ে যদি ওর সাথে কেউ খারাপ ব্যবহার করে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এই দেখো, এভাবে কি করে চলে গেল? আর তুমি যেতে দিলে কেন বলো তো? আরে খুব ভালোই হয়েছে চলে গেছে। আর তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো, তো রাত জাগার কোনো দরকার নেই। তোমার যদি ঘুম পায় তাহলে তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি খুঁজে আনবো ওকে। চোর ছিল ও একটা, এক নম্বরে চোর ছিল ওই মেয়েটা। ওপরওয়ালাকে ধন্যবাদ জানাও, সস্তায় চলে গেছে। নাহলে কোনোদিন ওই মশলার বস্তায় ভরে তোমাকে বর্ডারের ওপারে নিয়ে চলে যেত, বুঝতেই পারতে না তুমি। এরকম কিছু ঘটতে পারেই না। আমারও যথেষ্ট বয়স হয়েছে। ওই মেয়েটা চোর হতেই পারে না। ও তো খুব ভালো একটা মেয়ে ছিল। ও তো নিজেই খুব কষ্টে ছিল। শুনেছি যারা নিজেরা কষ্টের জীবন কাটায় তারা অন্যের কষ্ট খুব ভালোই দেখতে পায়। তাহলে কেন বুঝতে পারলে না মেয়েটা কত কষ্টে ছিল? কেন দেখতে পেলে না? আমি খুঁজবো ওকে। ওই নিষ্পাপ মেয়েটাকে আমি ফিরিয়ে আনবই। আমাদের সবার তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। অনেক রাত হয়ে গেছে, তোমরা এবার প্লিজ বাড়ি যাও। না বাবা, ক্ষমা তো আমার চাওয়া উচিত। তোমার প্রতি আমার বিশ্বাস রাখা উচিত ছিল যে তুমি আমাদের হিয়ার সাথে কখনো খারাপ কিছু করতে পারো না। হিয়া শুধু আমার বউ নয়, আমার বন্ধু নয়, তাছাড়াও আমার দায়িত্ব। আর এই দায়িত্বটাকে আমি দায়িত্বের মতো নয়, আমার ধর্ম হিসেবে পালন করব। বেঁচে থাক বাবা, উপরওয়ালা তোকে পৃথিবীর সমস্ত খুশি দিক। যাক বাবা, এই ফ্যামিলিতে হিয়ার সম্পর্কে অন্তত একটা খারাপ ইমেজ তো তৈরি করতে পেরেছি। ওই মেয়েটা চোর হতেই পারে না। ও তো নিজেই খুব কষ্টে ছিল। কষ্টে ছিল মাই ফুট। আজে বাজে বকতে হবে না। তুমি শুধু এটুকু বলো ওই গ্যাংয়ের সঙ্গে কতদিন ধরে যুক্ত? নাও নাও, দেখো, দেখে নাও তোমার ঘড়ি এতে আছে কিনা। ও নো, কি করে ফেললাম আমি? আজ যেটা হলো খুব খারাপ হলো। রিপোর্ট কি করে সবার সামনে এলো? ওটা তো কোনো একটা সেফ জায়গাতেই রাখা ছিল। তাহলে এখানে কি করে? সেটা তো তুমিই ভালো বলতে পারবে যে রিপোর্ট সবার সামনে কি করে এলো।
এনিওয়েজ, তোমার তো খুশি হওয়া উচিত। তুমি যেটা করতে চেয়েছিলে সেটা হয়ে গেছে। কনগ্রাচুলেশনস। তুই আমাকে দোষ দিচ্ছিস? নম্রতা তোমার সত্যিটা জানতো, কিন্তু সারা জীবন চুপ করে থেকেছে কারণ তুমি ওর বোন হও। পরের বার এরকম কিছু করার আগে ভেবে নিও যে আমার মনটা নম্রতার মতন বড় নয়। উপরওয়ালার কৃপা থাকে ঈশানের ওপর। ও যেন পৃথিবীর সমস্ত সুখ পায়। সময় মতো এসে হিয়ার ঢাল হয়ে দাঁড়ালো। খুব মিষ্টি ছেলেও। হিয়া কখনো মা হতে পারবে না। কে জানে মেয়েটা এটা নিয়ে কত কষ্ট পাচ্ছে। আর ঈশানের বাড়ির লোক কত কথা শোনালো আমাদের। ঈশানের অনুপস্থিতিতে হিয়াকে যদি ওরা কথা শোনায়। আমি তো ঈশানকে খুবই বিশ্বাস করি। ও আমাদের হিয়াকে কখনো ছাড়বে না, আর এমনকি হিয়াকে কটু কথা বলতেও দেবে না কাউকে। এই পরোটাগুলো খেয়ে না তোমার জিওগ্রাফিক্যাল নলেজ অনেক ভালো হয়ে যাবে। ভালো বানিয়েছি, এরকম ভাবে দেখো না। চলো চলো, তুমিও বসো। না ঈশান, আসলে মম এখনো খেতে আসেনি। আরে তো কি হয়েছে, বসো এদিকে এসো। ঈশান, আরে বসো না এদিকে। মায়ের জন্য কেন চিন্তা করছো? আমি জানি যে মা আমার উপর রেগে আছে, কিন্তু বেশিক্ষণ রেগে থাকতে পারবে না। যখনই মা আমার উপর রেগে যায় তখন সবার আগে সেই রাগ খাবার উপর দেখায়। কিন্তু আমিও কম যাই না। যখন নিজের হাতে মাকে খাবার খাওয়াই একদম ঠিক হয়ে যায়। তুমি একদম চিন্তা করো না। কাকা বাবু, তুমি শুরু করো। আমি দেখছি। হ্যাঁ বলুন। এটা এসপি ঈশানের জন্য পার্সেল আছে। থ্যাংক ইউ। ঈশান, তোমার পরিস্থিতির সাথে সাথে শখও মনে হচ্ছে বদলেছে কিছু। এটা তো আর 5 জন তো আর জানে না। সেই জন্য যতই এসব নর্মাল করার চেষ্টা করো না কেন, আই ডোন্ট থিংক সো যে এসব আর নর্মাল হবে কখনো, আর না কেউ হতে দেবে কখনো। কি আছে খেতে? হানিমুন প্যাকেজ বাবা, ট্রাভেল এজেন্সির লোকেরা পাঠিয়েছে। ওরা তো আর জানে না যে যার সাথে ও হানিমুনে যেতে চেয়েছিল সে কোথায় পিকনিক করছে এখন। যার কপালে যেটা লেখা আছে সেটা হবে, এ তো আগে শুনেছি, কিন্তু হানিমুন। শোনো বৌদি, আমায় দাও। তোমার বিয়ে তো আমার থেকে অনেক আগে হয়ে গেছে, তাই না? আই থিংক বিয়ের সঙ্গে বুদ্ধির কোনো সম্পর্ক নেই। না হলে এক্সপিরিয়েন্স ওয়াইজ তো তোমার জানা উচিত যে কোথায় কি কথা বলতে হয়। আর রইল এই হানিমুন টিকিটসের কথা, তাহলে এইগুলোর ব্যাপারে তুমি বেশি ভেবো না। তোমার ছোট্ট মাথাটা এত বড় লোড ঠিক নিতে পারবে না। প্রতিটা মেয়ে একই রকমের হয়। মিথ্যেবাদী, ঠকবাজ, জোচ্চোর। তোমাকে আমি একদম বিশ্বাস করতে পারছি না, আর আমি তোমাকে এখানে থাকতেও দেব না। তোমার সত্যিটা আমি জেনেই ছাড়বো, আর না হলে পুলিশ তো আছেই। আমার এই অবস্থার জন্য তোমার কাছে কোনো অভিযোগ নেই। যখন তুমি আছো তখন চিন্তা কিসের? তাছাড়া মাম্মা, বাবা, দাদু, দিদা, ওনাদের ভালোবাসার আশীর্বাদও আছে। এবার আমাকে বল যে এটা কেমন খেতে হয়েছে। এটা খেয়ে বলতো এটা কতটা মিষ্টি। দিদি, দিদি, আরে তোমরা দুজন এখানে কি করছো?
দিদি তুমি এখানে শুয়ে আছো কেন? ওই পচা আঙ্কেল তোমাকেও বকেছে? জানি না আবার কাকে পেটাচ্ছে এত রাতে মিস অ্যাটিটিউড কুইন। আপনি আন্টিকে মনে করে বলে দেবেন আমি চলে যাচ্ছি। আরে এটাও তো বলতে পারতো ঘড়িটা ওর কাছে নেই। না তো, এরকম তো কিচ্ছু হয়নি। আমার তো আসলে ওই এখানে আসার ইচ্ছে হলো, তাই এসেছি। তোমার খিদে পেয়েছে? দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। উপরওয়ালার প্রসাদ এটা, খুব ভালো খেতে। হে উপরওয়ালা, এখন আমি কোথায় খুঁজবো ওকে? জানি না এত রাতে মেয়েটা এখন কোথায় আছে। তুমি রক্ষা করো, যেখানেই থাকুক যেন ভালো থাকে। মনে হয় তুমি আমার কথা একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছো। আমি তোমাকে বলেছিলাম আমি গভর্নমেন্ট অফিসার, আমার স্যালারি কম, আমি বেশি রোজগার করি না, কিন্তু আমার কাছে সেভিংস আছে। সো এই খরচার ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না। আর এই প্যাকেজটার কথা বললে, আমরা এখানে যাব। তুমি গ্রাম দেখতে চেয়েছিলে না আমার কাছে? আমি দেখাবো তোমাকে গ্রাম। এটা তুই কি করছিস ঈশান? যে বিয়েটার কোনো অর্থই নেই সেটাকে বাঁচানোর জন্য এত চেষ্টা। হ্যাঁ হ্যাঁ শক্তি বল। হ্যাঁ দাদা বলছি, তুমি যে মেয়েটার নামে কমপ্লেন করেছিলে সে পুলিশ স্টেশনে আছে। এনকোয়ারি করছি যে সে কে, কোত্থেকে এসছে। জেলে? হ্যাঁ দাদা, আর তুমি একদম ঠিক বলেছিলে, মেয়েটা একটা কিছু গন্ডগোল করেছে। সকাল থেকে জিজ্ঞেস করছি, কিন্তু এমন ভাবে বসে আছে যেন কথা বলতেই পারে না। আমি আসছি। এই গয়নাগুলো তোমার নাকি তুমি চুরি করেছো? খুব সুন্দর, পৃথিবীর সবচেয়ে সুন্দর কোণে লাগছে তোকে। আধার কার্ড দেখাও। যদি আমি ওনাদের আমার আইডি প্রুফটা দেখিয়ে দিই তাহলে ঈশান তো সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে আমি এখানে আছি। দেখো, মাথা গরম করিও না, এভাবে চুপ করে থাকলে তোমারই লোকসান হবে। আমার বলার মতো কিচ্ছু নেই, আপনার যা মনে হয় আপনি করুন। বড় বেশি কথা বলছিস দেখছি। হ্যাঁ, দাঁড়ান ম্যাডাম। আমি ওর আইডি কার্ড, আমি নিচ্ছি ওর গ্যারান্টি। ও এখানেই থাকে আর এই গয়নাগুলো ওর। আমি দেখেছিলাম গুন্ডাগুলো ওর থেকে গয়না কেড়ে নিচ্ছে। আর কিছু? তবে দোষটা কিন্তু তোমারও। বলা উচিত ছিল যে আমি ঘড়িটা চুরি করিনি। আমি কি করে জানতাম? ঠিক আছে, ভুল হয়ে গেছে।